টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত। সায়েন্টিস্ট নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করে হাইড্রোজেন পরমাণুর যে গঠনচিত্র দিয়েছিলেন সেটাই নিলস বোরের পরমাণু গঠনচিত্র নামে পরিচিত, বা এটাকে অনেক সময় রাদারফোর্ড বোরের পরমাণু গঠনচিত্র বলা হয়। সায়েন্টিস্ট নিলস বোর অবশ্য এই গঠনচিত্র রচনা করার সময় প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিয়েছিলেন, এবং উনি যে মতবাদটা দিয়েছেন সেই মতবাদ তিনটি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ নিলস বোরের যে স্বীকার্য সেটা তিনটে স্বীকার্য আমরা পাব। সেই তিনটে স্বীকার্য কী কী এবং এই স্বীকার্যগুলির ভিত্তিতে পরমাণুর গঠনের উপর কোন কোন জিনিস আমরা পেলাম, এই স্বীকার্যগুলির সাফল্য কী এবং এদের কি কোনো ত্রুটি ছিল, যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটাই বা কী, সেই সম্পর্কে জানব আজকের ক্লাসে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, বোরের পরমাণু মডেল। দেখো, আমরা তাহলে শুরু করছি বোরের পরমাণু গঠনচিত্র বা বোরস অ্যাটমিক মডেল। বোর কি বলেছিলেন, রাদারফোর্ডের ত্রুটিটা কী ছিল? সবার প্রথমে আমি রাদারফোর্ডের ত্রুটি সম্বন্ধে একটা কথা বলছি, যে রাদারফোর্ড কি বলেছিলেন না, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে। ঠিক এই জায়গাটাতে সায়েন্টিস্ট বোর কিছুটা স্পেসিফিক করে দিলেন, অর্থাৎ নির্দিষ্ট করে দিলেন। উনি কি বলছেন? উনি বলছেন না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতে পারে না বা ঘুরতে পারে না। অর্থাৎ বোরের স্বীকার্য হলো ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না। ইলেকট্রনগুলি কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করবে। যে কক্ষপথের ঘোরার সময় ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান, অর্থাৎ কৌণিক ভরবেগ কত, mvr, যেখানে ভিটা হচ্ছে ইলেকট্রনটার গতিবেগ, এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং আর হচ্ছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। অর্থাৎ কৌণিক ভরবেগের মান যদি h/2π এর সরল গুণিতক হয়, অর্থাৎ mvr n × h/2π, যেখানে n হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি। অর্থাৎ কি বোঝা গেল এখান থেকে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না। ইলেকট্রনগুলো শুধুমাত্র সেই বৃত্তাকার কক্ষপথেই থাকবে বা সেই বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘোরার সময় ওই ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান h/2π এর সরল গুণিতক। এই h/2π এর একটা নির্দিষ্ট মান হবে। h মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, পায়ের একটা নির্দিষ্ট মান আছে, 2 এরও একটা নির্দিষ্ট মান আছে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মান থাকবে। ধরে নিলাম যে mvr এর মান হচ্ছে 10 এবং h/2π এর মান হলো 5। তাহলে এনটা কত? এন যদি 2 বসায় তাহলে দেখো মিলে যাচ্ছে। বা এটা যদি আমি ধরলাম 20, এটা যদি এটা যদি 5ই হয় তাহলে এর মানটা কত হচ্ছে? 4 দিলে গুণ করলে আমার এটা মিলে যাচ্ছে। অর্থাৎ 2 4 এ দিয়ে গুণ করলে দেখো আমার এই কৌণিক ভরবেগটার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ যে সমস্ত কক্ষপথের ইলেকট্রনটা ঘোরার সময় ওই ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগের মান হচ্ছে mvr, সেই কৌণিক ভরবেগের মান h/2π এর মানটার সঙ্গে
সরল গুণিতক হবে, শুধুমাত্র সেই কক্ষপথগুলোতেই ইলেকট্রন থাকবে, তাছাড়া অন্যান্য কক্ষপথে ইলেকট্রন থাকবে না। 2 নম্বর পয়েন্ট বলছেন সায়েন্টিস্ট রাদারফোর্ড কি বলেছেন, যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘোরার সময় সবসময় শক্তি বিকিরণ করবে। কেন? কারণ ইলেকট্রনটা হচ্ছে একটা আধানগ্রস্ত কণা, অর্থাৎ কোনো একটা আধানগ্রস্ত কণা যখন ঘুরবে তখন সে শক্তি বিকিরণ করবে। এখান থেকে আমরা ভেবে নিয়েছিলাম যদি সে শক্তি সত্যি সত্যি বিকিরণ করে তাহলে তো ইলেকট্রনটা একসময় নিউক্লিয়াসের উপরে এসে পড়বে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। সায়েন্টিস্ট বোর এই জায়গাটাকে কারেকশন করে উনি বলছেন যে না, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথের বিচরণ করার সময় বা বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তির বর্জনও করবে না এবং কোনো শক্তি শোষণও করবে না। এই কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি স্থির না থাকলেও তাদের শক্তি কিন্তু স্থির থাকে এবং এই কক্ষপথগুলিকে বলা হয় স্থায়ী কক্ষপথ বা সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট। অর্থাৎ এই সুস্থায়ী কক্ষপথ বা স্থায়ী কক্ষপথে যখন ইলেকট্রন রয়েছে তখন সেই ইলেকট্রন কোনো শক্তির শোষণও করবে না, কোনো শক্তির বিকিরণও করবে না। এখন নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে, নিউক্লিয়াস থেকে ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, এখান থেকে দূরত্ব অনুসারে এটা 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, 4 নম্বর কক্ষ। এই যখন n=1 তখন এটাকে বলা হচ্ছে কে কক্ষ, কে কক্ষ। এটা হচ্ছে L, 3 নম্বর হচ্ছে M, 4 নম্বর হচ্ছে N। তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্বের উপর ভিত্তি করে এই এক একটা কক্ষকে বা এক একটা কক্ষপথকে আমি KL, MN ইত্যাদি শক্তি স্তর দ্বারা ভাগ করতে পারি। এইরকম মোট 7খানা শক্তি স্তর আমরা পাই। যত আমি নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে তত এই শক্তির মানটাও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ কে এর থেকে এল এর শক্তি বেশি, এল এর থেকে এম এর শক্তি বেশি, এম এর থেকে এন এর শক্তি বেশি, এভাবে আমরা কে লেস দেন এল লেস দেন এম লেস দেন এন এইভাবে আমরা বলতে পারি। এই সংখ্যাগুলোকে, এই যে n = 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই গেল সায়েন্টিস্ট বোরের দুটো স্বীকার্য। নেক্সট 3 নাম্বার স্বীকার্যতে উনি কি বলছেন যে যখন কোনো একটা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে, অর্থাৎ এখান থেকে যখন আমি এক একটা এর থেকে এটা, এর থেকে এটা, এর থেকে এটা শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা যদি উচ্চতর শক্তি স্তর হয়, এটা হচ্ছে নিম্নতর শক্তি স্তর, তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন ফিরে আসে তখন সে শক্তি বর্জন করবে। তাহলে এখানে কি হলো? শক্তি বর্জন করবে। আর নিম্নতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তরে যায় তখন সে শক্তির শোষণ করবে বা শক্তি গ্রহণ করবে। তাহলে কি বলছেন? যে যখন কোনো একটা ইলেকট্রন উচ্চতর শক্তির স্তর থেকে নিম্নতর শক্তির স্তরে নেমে এলো বা নেমে আসে তখন সে শক্তির বর্জন করবে, এবং যখন কোনো একটা ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে থাকাকালীন শক্তি শোষণ করবে তখন সে উচ্চতর শক্তি স্তরে ফিরে যাবে। বা নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তিতে বা নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রনটা শক্তির শোষণ করবে বা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণের মাধ্যমে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হয়। বিভিন্নভাবে বলা যায়। অর্থাৎ কখনোই দুটো শক্তি স্তরের মাঝখানে, এটা একটা শক্তি স্তর,
এটা একটা শক্তি স্তর, দুটো শক্তি স্তরের মাঝখানে কখনোই ইলেকট্রন থাকে না। যেমন আমি যদি একটা মইয়ের সঙ্গে তুলনা করি, একটা মই, আমরা যখন মইয়ে উঠি তখন দুটো পাই একটা ধাপে রাখতে হয়, কখনোই এই মাঝখানটাতে আমি রাখতে পারি না পা, অর্থাৎ কখনোই আমি এই মাঝখানটাতে পা রাখতে পারি না, সবসময় আমাকে দুটো পায়ে এক একটা ধাপে রাখতে হয়। তাই ইলেকট্রনও দুটো শক্তি স্তরের মাঝখানে থাকতে পারে না, সবসময় এক একটা শক্তি স্তরেই থাকবে। যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন সে শক্তির শোষণ করবে, যখন সে উচ্চতর থেকে নিম্নতরে ফিরে আসবে তখন শক্তিটাকে বর্জন করবে। এই হলো সায়েন্টিস্ট বোরের তিনটি স্বীকার্য। এখন এই স্বীকার্যগুলি থেকে বা বোরের এই ব্যাখ্যা থেকে আমরা কি কি পাই, বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি এখান থেকে পেতে পারি। যেমন এখান থেকে আমি পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, অর্থাৎ একটা ইলেকট্রন পরমাণুর যে কক্ষপথে বিচরণ করছে সেই কক্ষপথটার ব্যাসার্ধ আমি নির্ণয় করতে পারি, এবং বিচরণ করার সময় ইলেকট্রনটা যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটাও আমি নির্ণয় করতে পারি, এবং ওই ইলেকট্রনের শক্তি নির্ণয় করা যেতে পারে। তাহলে প্রথমেই আসি আমি কয়েকটা ক্যালকুলেশন অর্থাৎ গণনাতে। ফার্স্ট আসবো পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধর গণনা। দেখো, যদি ধরে নিই এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ, বাইরের কক্ষে একটা একটা ইলেকট্রন ঘুরছে। এই নিউক্লিয়াসটা ধরে নিলাম টোটাল ধনাত্মক আধান হচ্ছে ZE। হঠাৎ করে মনে হবে যে ZEটা কেন হলো, জেডটা কি? জেড হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, আবার প্রোটন সংখ্যা মানে কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা জানি একটা পরমাণু হচ্ছে নিস্তড়িত, তার কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে ঠিক নিউক্লিয়াসের বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে নিউক্লিয়াসে প্রোটন যদি জেড সংখ্যক থাকে তাহলে টোটাল নিউক্লিয়াসের আধান কত হবে? ZE। কারণ একটা প্রোটনের আধান এবং একটা ইলেকট্রনের আধান কিন্তু সমান, শুধু একটা পজিটিভ আর নেগেটিভ এইটুকু পার্থক্য। তাহলে যদি জেড সংখ্যক প্রোটন থাকে তাহলে জেড সংখ্যক প্রোটনের মোট ধনাত্মক আধান কত হবে? ZE। এবং বাইরেও কি জেড সংখ্যক ইলেকট্রন থাকবে, কিন্তু এই টোটাল যে পজিটিভ চার্জটা রয়েছে এই টোটাল পজিটিভ চার্জটা প্রত্যেকটা ইলেকট্রনের উপরে কিন্তু আলাদা আলাদা করে প্রযোজ্য। অর্থাৎ এই পুরো পজিটিভ চার্জটা বাইরের কক্ষে এই ইলেকট্রনটার উপর কিন্তু প্রযোজ্য হবে। তাহলে এই ইলেকট্রনটা যদি ভি গতিবেগে চলে তাহলে ইলেকট্রনটার গতি কোন দিকে হবে? গতি সবসময় এরকম হয়, রৈখিক। ধরলাম গতিটা হচ্ছে ভি। এখন এই ইলেকট্রনটাকে কেন্দ্রের নিউক্লিয়াস কি করবে? আকর্ষণ করবে। আমি একটা সুতোতে ঢিল বেঁধে ঘোরাতে থাকলাম, ঠিক এইভাবে ঘোরাতে থাকছি। ঘোরাতে থাকলে দেখব যে একটা বল আমি টেনে ধরে আছি, মানে আমি কেন্দ্রের দিকে একটা আকর্ষণ করে আছি, কেন্দ্রের দিকে টেনে ধরে আছি একটা বল দ্বারা। যে বলটাকে কি বলা হয়? অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এই বলটাকে বলবো অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। আর একটা বল যখন ঘোরাচ্ছি তখন ওই ঢিলটা ছিটকে বেরিয়ে চলে যেতে চাইছে, অর্থাৎ ইলেকট্রনটা যখন ঘুরছে একটা আকর্ষণ বল, নিউক্লিয়াস তাকে তীব্র বল দ্বারা আকর্ষিত করে আছে, টেনে ধরে আছে এদিকে, আর ইলেকট্রনটা চাইছে এখান থেকে ছিটকে বেরিয়ে যেতে।
অর্থাৎ যেটা বাইরের মুখী বল, অর্থাৎ বহির্মুখী যে বলটা কাজ করছে সেটাকে বলা হয় অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো বল যখন সমান এবং বিপরীতমুখী হয় তখনই কিন্তু ইলেকট্রনটা এই কক্ষপথ বরাবর ঘুরতে থাকে, তাছাড়া ঘুরতে পারবে না। যদি এই বলটা বেশি হতো তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পড়ে যেত, আর যদি এই বলটা বেশি হতো তাহলে ইলেকট্রন কক্ষপথ থেকে বাইরে চলে যেত। তাহলে এই অভিকেন্দ্র বলের মান কত এবং অপকেন্দ্র বলের মান কত? অভিকেন্দ্র বলের মান আমরা কুলম্বের সূত্র থেকে পেতে পারি। কুলম্বের সূত্র অনুসারে কি জানি না, বলের মানটা হচ্ছে সবসময় আধানের গুণফল ডিভাইডেড বাই দূরত্বের বর্গ। যদি এই কক্ষপথটার ব্যাসার্ধ যদি আর হয়, এর ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী অভিকেন্দ্র বল বলতে পারি কত, জেড ই, এটা হচ্ছে নিউক্লিয়াসের আধান, ইন্টু ই ইলেকট্রনটার আধান, এদের মধ্যে দূরত্ব কত আর, তাহলে আর স্কোয়ার। এটা কি অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বল হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবং অপকেন্দ্র বল কত হবে, এম ভি স্কোয়ার বাই আর। এমটা কি ইলেকট্রনটার ভর, ভিটা গতিবেগ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন এই দুটো বল সমান এবং বিপরীতমুখী যদি হয় তাহলে ইলেকট্রনটা ঘুরবে। তাহলে লিখতে পারি আমরা এই বলটা সমান এই বলটা, অতএব জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আটটা কেটে গেল, তাহলে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। এর একটা পেলাম। আবার আমি বোর্ডের তত্ত্ব অনুযায়ী দেখলাম যে কৌণিক ভরবেগের মান এম ভি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই 2 পাই। অর্থাৎ এখান থেকে ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি এন এইচ বাই 2 পাই এম আর, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আগেই পেলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর, আবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। অতএব যদি দুটোই ভি স্কোয়ার লিখতে পারি জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার লেখা যেতে পারে। এখান থেকে এই আটটা কেটে গেল, একটা এম কেটে গেল, তাহলে পড়ে রয়েছে এখানে আরেকটা আর। তাহলে এই আরটা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম একটা থেকে গেছে জেড স্কোয়ার। এটাই হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ না, ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথটির ব্যাসার্ধ। লিখতে পারি আমরা যদি ইলেকট্রনটা এনতম কক্ষপথে ঘোরে তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখন যদি ইলেকট্রনটা 1 নম্বর কক্ষে থাকে তাহলে 1 নম্বর কক্ষের ব্যাসার্ধ কত? তাহলে এনের জায়গায় আমি 1 করে দেবো, এন ইজ ইকুয়াল টু 1, কারণ কক্ষপথটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ। তাহলে আর এন ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই
4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখন যদি এদের মধ্যে একটা অনুপাত বের করি আর এন বাই আর ওয়ান, তাহলে কি হবে? দেখো সবই এখান থেকে কেটে যাবে, দুটোর মধ্যে পুরো পোর্শনটা কেটে, এটা আর এটা পুরো কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র এন স্কোয়ার। তাহলে লিখতে পারি অতএব আর এন ইজ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। অর্থাৎ 1 নম্বর কক্ষপথের যা ব্যাসার্ধ তাকে যদি আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এন তম কক্ষপথের ব্যাসার্ধ আমি পেয়ে যাব। অর্থাৎ যত এন বাড়ছে ব্যাসার্ধটাও কি হচ্ছে যত এন বাড়ছে তত ব্যাসার্ধটাও বৃদ্ধি পাচ্ছে। এখন যদি আমি আর এইচ বের করি, আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে এন ইজিক্যাল টু 1 এবং জেড ইজিক্যাল টু 1, তাহলে আর এইচ ইজিক্যাল টু কি পাবো? এইচ স্কোয়ার, এনটা 1 হয়ে গেল, বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, জেডটা চলে গেল। আর এনকে আর এইচ দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কি পাবো? দেখো শুধু পাচ্ছি এন স্কোয়ার আর নিচে পাচ্ছি জেড। অতএব শুধু পাচ্ছি দেখো এন স্কোয়ার বাই জেড। এই পোর্শনটাতে এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম, এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, আর এদিকে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এটা কেটে গেল, পরে রইল এন স্কোয়ার বাই জেড। তাহলে এন স্কোয়ার বাই জেড লিখলাম। তাহলে আর এন ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ধরো এমন একটা কোশ্চেন করলো যে লিথিয়াম 2+ এর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। লিথিয়াম 2+ এর দেখা গেল বলল যে 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। লিথিয়াম 2+, অতএব ইলেকট্রন কটা আছে? একটা ইলেকট্রন, কিন্তু লিথিয়ামের মোট ইলেকট্রন 3টে, সেখান থেকে 2+ হয়ে গেছে মানে 2টো ইলেকট্রন চলে গেছে, পড়ে আসার একটা ইলেকট্রন। তাহলে তার জন্য আমি যদি গণনা করতে চাই যে লিথিয়াম 2+ এর 2 নম্বর কক্ষের ব্যাসার্ধ কত হবে, তখন এন এর মান হয়ে যাবে কিন্তু 2 নম্বর কক্ষপথ যেহেতু বলছি তাই এনটা হলো 2, এবং লিথিয়ামের জেড এর মানটা কত হবে না, জেড এর মানটা কিন্তু হচ্ছে 3, কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে 2টো কিন্তু প্রোটন তো বেরোয়নি, তাই জেড তো ছিল প্রোটন, তাই জেড এর মান হবে 3। তখন এখানে আমি এন এর মান জেড এর মান বসিয়ে তার ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করতে পারবো। এবং আমরা এখানে যদি সমস্ত মানগুলো বসাই, এই আর1 বা আর এইচ এর ক্ষেত্রে যদি বলি, আর এইচ এর ক্ষেত্রে সমস্ত মানগুলো, এইচ এর মান জানা আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 10⁻27 আর্গ সেকেন্ড, বা 6.626 × 10⁻34 আর্গ সেকেন্ড, সরি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, যদি এই মানগুলো প্রত্যেকটার বসাই তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 0.53 আর্মস্ট্রং, বা 0.53 × 10⁻8 সেন্টিমিটার। এই ভ্যালুটা যদি আর এইচ এর মান 0.53 × 10⁻8 সেন্টিমিটার বা 0.53 আর্মস্ট্রং, এই মানটা আমি বসিয়ে যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে যে কোনো পরমাণুর বা যে কোনো আয়নের যাদের মধ্যে একটা মাত্র ইলেকট্রন আছে, এটা কিন্তু অবশ্যই বলতে হবে, অর্থাৎ 1 ইলেকট্রন বিশিষ্ট যে কোনো পরমাণু বা আয়নের আমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এই সূত্রটি দিয়ে, যেখানে আর এইচ এর মান আমি 0.53 আর্মস্ট্রং বা 0.53 × 10⁻8 সেন্টিমিটার বসিয়ে দেব। বোঝা গেল ব্যাসার্ধ নির্ণয়। নেক্সট আসবো গতিবেগ নির্ণয়। গতিবেগ আমরা দেখলাম যে একটু আগেই যে ভি ইজ ইকুয়াল টু NH/2πmr, এটা পেয়েছিলাম একটু আগে, ভি ইজ ইকুয়াল টু NH/2πmr পেলাম, কারণ ছিল না MVR ইজ ইকুয়াল টু NH/2π, তাহলে ভি ইজ ইকুয়াল টু NH/2πmr।
এখন এখান থেকে লিখতে পারি NH/2πm করলাম ইন্টু 1/r, আরটাকে আলাদা করলাম, তাহলে NH/2πm, আর এর মান কি ছিল n² h², যেহেতু এটা 1/r আছে তাই আমি উল্টো করে লিখছি n² h²/4π² m²z, এই মানটাই ছিল। এখন এখান থেকে যদি কাটাকাটি করি NH, এখানে NH কেটে গেল, 2 এখানে 4, 2 কাটলো, পাই একটা পাই কাটলো, m কেটে গেল, কি পড়ে রইলো 2 পড়ে রইলো, উপরে একটা পাই পড়ে আছে, এখান থেকে একটা স্কোয়ার পড়ে আছে, জেড পড়ে আছে, আর নিচে আছে NH। তাহলে v ইজিক্যাল টু 2π² z বা 2πz²/NH। যদি আমি nতম কক্ষপথের ঘোরার সময় তার গতিবেগ নির্ণয় করতে চাই, তাহলে আমি লিখতে পারবো vn ইজিক্যাল টু 2πz²/NH। এখন একই রকমভাবে যদি আমি vn আর v1 যদি তুলনা করি, v1 মানে এনের জায়গায় আমি 1 বসিয়ে দেবো, তাহলে এনের জায়গায় যদি 1 বসাই তাহলে কি পাবো, এখানে দেখো তো 1/n পাবো একটা, কারণ এখানে vn এর এনটা থাকলো, এনটা কোথায় আছে নিচে আছে, আর ভি এর ক্ষেত্রে এনটা আমি 1 করে দিলাম, তাহলে এটা একটা পুরোটাই কেটে গেল, এই পোর্শনটা পুরোটাই কেটে গেল, এনটা নিচে আছে অর্থাৎ 1/n আছে, সেই জন্য vn/v1 ইজিক্যাল টু কী পাবো 1/n। অতএব এখান থেকে আমি vn ইজিক্যাল টু লিখতে পারি v1 ইন্টু 1/n। অর্থাৎ এইভাবে nতম কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনটার গতিবেগ আমি বের করে নিতে পারব। আচ্ছা, এই গেল গতিবেগ নির্ণয় এবং ব্যাসার্ধ নির্ণয়। নেক্সট আসবো শক্তি নির্ণয়। শক্তি বা এনার্জি। এনার্জি ক্যালকুলেশন কিভাবে করব? দেখো, একটা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই ইলেকট্রনটার শক্তি নির্ণয় করতে হবে। শক্তি বলতে আমরা মোট দুই ধরনের শক্তিকে বুঝি, একটা হচ্ছে গতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি আমরা সহজেই জানি যে গতিশক্তির ফর্মুলা হচ্ছে 12 mv²। এমটা হচ্ছে ইলেকট্রনটার ভর এবং ভিটা হচ্ছে ইলেকট্রনটার গতিবেগ। কিন্তু স্থিতিশক্তি, একটা ইলেকট্রনের স্থিতিশক্তি বলতে কি বুঝি, এটা কি করে নির্ণয় করা যাবে? ধরে নেওয়া হোক ইলেকট্রনটা অসীম দূরত্বে আছে, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে ইলেকট্রনটা আছে, এটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। এখন এই অসীম দূরত্বে থাকাকালীন ইলেকট্রনটার শক্তিটাকে ধরে নেওয়া হয় 0, অর্থাৎ অসীম দূরত্বে ইলেকট্রনের স্থিতিশক্তির মান 0 ধরা হয়। এখন এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের সাপেক্ষে অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের যে আর দূরত্ব, নিউক্লিয়াসের আর দূরত্বে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনটার স্থিতিশক্তি। এখন এই আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসটার, এই আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনটার উপরে নিউক্লিয়াসটার যে আকর্ষণ বল তার মানটা কত হবে? নিউক্লিয়াসের আধান ছিল জেডি, ইলেকট্রনটা ই, তাহলে সেই আকর্ষণ বলটা কত হবে? জেড ই ইন্টু E/r², অর্থাৎ Z²/r²। এখন তাহলে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রনটার স্থিতিশক্তি হবে, এটা একটা ইন্টিগ্রেশন করতে হয়, Z²/r² ইন্টু dr। আর দূরত্বটা কোথায় ছিল? অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের আর দূরত্বে নিয়ে আসছি,
সেই জন্য আর ইজিক্যাল টু ইনফাইনাইট টু আর ইজিক্যাল টু আর। এই ইন্টিগ্রেশনটা করলে আমরা যেটা পাবো, ডাইরেক্ট আমি রেজাল্টটা লিখছি, সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই আর। ইন্টিগ্রেশন কিভাবে হলো না হলো সেটা আমি আর কেমিস্ট্রি ক্লাসে বলছি না, এটা তোমরা পারলে ম্যাথের টিচারের কাছে একটু জেনে নিও। তাহলে স্থিতিশক্তির মান কি পেলাম না মাইনাস জেড স্কোয়ার বাই আর। এই মানটা তাহলে আমি এখানে বসাবো, মানটা হলো মাইনাস জেড স্কোয়ার বাই আর। আচ্ছা, ভি স্কোয়ারের মান আমি আগে পেয়েছিলাম। ভি স্কোয়ারের মান কত পেয়েছিলাম? ভি স্কোয়ার ইজিক্যাল টু পেয়েছিলাম, দেখো আগে দেখতে পাবে তোমরা যে জেড স্কোয়ার বাই এম আর। যখন আমি দুটো তুলনা করেছিলাম তখন সেখানে দেখবে এই মানটা দেওয়া ছিল, জেড স্কোয়ার বাই এম আর, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখান থেকে আমি করতে পারি এম কেটে গেল, তাহলে হাফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর। এই মাইনাসটা করলে পাবো আমি একটা আগে মাইনাস পেয়ে যাব, মাইনাস জেড স্কোয়ার বাই টু আর, এটি আমি পাবো। এখন এই যে আর এর মান আমার জানা ছিল 1/r। যদি এটাকে লিখি এইভাবে, তাহলে আর এর মানটা এরপর আমি এখানে পুট করে দাও, 12/2 ইন্টু আর ছিল, দেখবে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ারটা আমি নিচে লিখছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। 2 এখানে 4 কেটে গেল 2, তাহলে হলো কি না মাইনাস একটা রইল 2 পাই স্কোয়ার এম ইটা স্কোয়ার আর স্কোয়ার ই টু দি পাওয়ার 4 জেড দুটো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হচ্ছে শক্তির রাশিমালা। তাহলে যদি আমি এনতম কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনটার শক্তি চাই, তাহলে লিখবো ইএন ইজিক্যাল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটি হচ্ছে এনতম কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনটার শক্তি। এখন এখানে স্বাভাবিকভাবেই একটা কোয়েশ্চেন মনের মধ্যে আসছে, এই নেগেটিভ চার্জ শক্তি অপরন্ত শক্তির আগে একটা ঋণাত্মক চার্জ, এটা কি করে হয়? দেখো, কোনো একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে যদি থাকে, তাহলে ওই ইলেকট্রনটার উপরে নিউক্লিয়াসের যে ধনাত্মক আধানটা রয়েছে, সেই ধনাত্মক আধানের কোনো রকম কোনো প্রভাব থাকে না। অর্থাৎ নিউক্লিয়াস ওই অসীম দূরত্বে অবস্থিত ইলেকট্রনটার উপরে কোনো রকম কোনো আকর্ষণ বল দেখাতে পারে না বা আকর্ষণ বল প্রয়োগ করতে পারে না। সেই কারণেই ওই ইলেকট্রনটার যে স্থিতিশক্তি সেটাকে শূন্য ধরে নেওয়া হয়। ধরো তোমাদের কেউ কোনো আপনজন, খুব জেনারেলি ধরে নাও বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এখান থেকে আমেরিকাতে রয়েছে, তাহলে এত দূরে থাকাকালীন তার উপরে আর আকর্ষণ কত থাকবে? আস্তে আস্তে কী হবে? আকর্ষণটা কমে যাবে। কারণ ফোনে বা ভিডিও কলিংয়ে কত আকর্ষণ থাকবে, কে কী করছে না করছে কেউ কিছুই জানতে পারবে না, কিছুই না। হ্যাঁ, শুধুমাত্র ওই কথাটুকুই হয় আর কি। তার মানে যত দূরত্ব বাড়ছে আকর্ষণটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা যদি অসীম দূরত্ব থাকে, তখন ওই ইলেকট্রনটার উপরে নিউক্লিয়াসের প্রভাব নেই বললেই চলে। এখন ইলেকট্রনটা যদি নিউক্লিয় আকর্ষণ বলের প্রভাবে আসে, অর্থাৎ ইলেকট্রনটা অসীম দূরত্ব থেকে একটু ধীরে ধীরে আস্তে আস্তে, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে আস্তে আস্তে যখন নিউক্লিয়াসের আকর্ষণ বলের কাছাকাছি আসে বা আকর্ষণ বলের প্রভাবে আসে, তখন নিউক্লিয়াস কিন্তু
ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করতে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনটি তখন আকর্ষিত হয়। এই আকর্ষণের ফলে ইলেকট্রন কি করছে, তখন দেখো এটা যদি নিউক্লিয়াস, ইলেকট্রনটা এই নিউক্লিয় আকর্ষণ বলের কাছাকাছি রয়েছে, আসছে, বা এই যে শক্তি স্তরগুলো রয়েছে এখান থেকে যখন ইলেকট্রনটা কাছে আসছে, এই শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনটা কাছে আসছে তখন এই শক্তি স্তরটা, এর শক্তি বেশি এর শক্তি কম, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা আসছে, তাহলে কি করছে, ইলেকট্রনটা শক্তি বিকিরণ করছে, শক্তিটা ছেড়ে দিচ্ছে। তাহলে শক্তি যেহেতু সে ছাড়ছে তাই শক্তির মানটা হচ্ছে ঋণাত্মক, কারণ অসীম দূরত্বে ইলেকট্রনটার শক্তি ছিল কিন্তু শূন্য, তাই শূন্য থেকে ইলেকট্রন শক্তি ছাড়তে শুরু করলো, সেই জন্য হয়ে গেল শক্তির মানটা ঋণাত্মক। অর্থাৎ যখনই সেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমেরিকা থেকে উড়ে এসে হয়তো কলকাতায় চলে এলো, দমদমে এসে ল্যান্ড করলো, সঙ্গে সঙ্গে কি হবে, আকর্ষণ জেগে উঠবে। অর্থাৎ ইলেকট্রনটা অসীম দূরত্ব থেকে যখন নিউক্লিয় আকর্ষণ বলের কাছাকাছি যেমনি চলে এলো তখন নিউক্লিয়াসের কিন্তু আকর্ষণটা খুব জেগে উঠল। এরপর ওই যে মানুষটি যিনি আমেরিকা থেকে আসছেন, যদি তার কাছে কোনো টাকা পয়সা না থাকে, হয়তো শূন্য থেকে সে যাত্রা শুরু করলো, তার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, সে ওখান থেকে আসতে শুরু করলো, কি করবে, ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেবে। তাহলে কি হলো না, তার কাছে অর্থটা কি হলো, বেরিয়ে গেল, ব্যয় হলো। তাহলে অর্থ যদি বেরিয়ে যায় তখন তার ব্যালেন্স কি হবে, নেগেটিভ। ঠিক একই রকমভাবে ইলেকট্রনটার শক্তি কিছু ছিল না, শূন্য ছিল, সে ওই অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি যখন আসছে তখন সে শক্তিটাকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তার শক্তির পরিমাণটাকে আমরা ঋণাত্মক ধরতে পারি। কেন, কারণ যেহেতু সে শক্তিটাকে ছেড়েছে, নির্গত হয়েছে শক্তিটা, এই কারণেই শক্তির আগে একটা ঋণাত্মক আধান তৈরি হয়েছে। এই পরিমাণ শক্তিটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আরো অনেক বেশি সুস্থিতি বা স্থিতিশীলতা লাভ করেছে। কারণ যখনই মানুষটা ওই বাইরে ছিল, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিছু না, এখন সে দেশে ফিরে এলো, দেশে ফিরে এসে সে টাকা পয়সা ব্যয় হলো, ধার হলো, সবই হলো, কিন্তু তার মধ্যে অনেকটা স্থায়িত্ব পেল, অর্থাৎ সে ঘরে ফিরে এসছে, তার মধ্যে স্থায়িত্ব জেগেছে। অর্থাৎ ইলেকট্রনটাও একই রকমভাবে ওই পরিমাণ শক্তিটা, অর্থাৎ এত পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে সে অধিকতর স্থিতিশীলতা বা স্থায়িত্ব লাভ করেছে। এই কারণেই শক্তির রাশিমালায় একটা ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে, বা এটাই হচ্ছে এই ঋণাত্মক চিহ্নটার তাৎপর্য। অর্থাৎ নিউক্লিয়াস থেকে নিকটতর কক্ষে ইলেকট্রনের শক্তি কম এবং দূরবর্তী কক্ষে ইলেকট্রনের শক্তি বেশি। এখন এই ইএন আমি যদি E1 সঙ্গে তুলনা করি, দেখি কি হয়। E1 তাহলে কি হবে না, E1 হবে -2π² m e⁴z² তাহলে En/E1 যদি করি তাহলে সব কিছু দেখবে কেটে যাবে, শুধু পড়ে থাকবে 1/n², বা লিখতে পারি En = 1/n² ইন্টু E1। একই রকম যদি আমরা EH এর জন্য বলি, EH এর ক্ষেত্রে কি হবে, EH এর ক্ষেত্রে হচ্ছে 2π² m e⁴h², কারণ Z = 1 এবং n = 1 H এর। তাহলে এখান থেকে যদি আমরা En/EH হাইড্রোজেনের ক্ষেত্রে করি তাহলে কি পাবো না, এখানে পাবো, দেখো উপরে ছিল Z, তাহলে পাবো Z² n², বা লিখতে পারি
ই এন ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু ই এইচ। অর্থাৎ একটা হাইড্রোজেনের যা শক্তি হবে অন্য কোনো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের শক্তি তাকে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব। ঠিক আছে, এখন হাইড্রোজেনের যদি শক্তি আমরা নির্ণয় করতে চাই ইএইচ, প্রত্যেকটা মান যদি এই রাশিটাতে বসিয়ে দাও তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। যেমন ধরো যদি আমি লিখি এরকমভাবে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.14 তার হোল স্কোয়ার ইন্টু ভরটা কত, ভরটা হচ্ছে 9.108 ইন্টু 10⁻⁻28 এত ছিল। আচ্ছা, ইলেকট্রনের আধান 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ ছিল হোল 4। আর নিচে কি আছে না, শুধু এইচ স্কোয়ার আছে 6.626 ইন্টু 10⁻27 তার হোল স্কোয়ার। পুরোটাই সিজিএসে করা হলো। এই মানটা যদি করা হয় দেখবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2170 ইন্টু 10⁻14 আর্গ পার অ্যাটম আমি পাবো। এখান থেকে যদি আমি এটাকে জুলে কনভার্ট করতে চাই বা ইলেকট্রন ভোল্টে প্রথমে করি তারপর জুলে দেখাবো, 2170 ইন্টু 10⁻14 ইন্টু 6.24 ইন্টু 10⁻11 এটা করলে পেয়ে যাব ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। কারণ এক আর্গ, 1 আর্গ মানে হচ্ছে 6.24 ইন্টু 10⁻11 ইলেকট্রন ভোল্ট। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাবো 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এটা হলো ইলেকট্রন ভোল্টে। এখান থেকে যদি আমি জুলে যেতে চাই তাহলে 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। আমরা জানি যে ইলেকট্রনের আধান 1.6 10⁻19 কুলম। এটা হয়ে গেল জুল পার অ্যাটম। তাহলে এটা কি হলো, এই একটা মান পাবো, এটা হচ্ছে জুল পার অ্যাটম। যদি এখান থেকে আমি মোলেও কনভার্ট করতে চাইলে মোলেও কনভার্ট করতে পারবো, 1.6 ইন্টু 10⁻19 এক মোল মানে কি কতগুলো অ্যাটম থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করলে আমি এখানে জুল পার মোল পেয়ে যাব। এই ভ্যালুটা হয় 1312 কিলো জুল পার মোল। এইটি হচ্ছে ইএইচ এর শক্তির মান। আচ্ছা, এখন যদি তোমাকে দুটো শক্তির মধ্যে পার্থক্য কত এটা জানতে চায় তাহলে কি হবে। ধরো একটা ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই বলি, ইলেকট্রন N2 তম কক্ষ থেকে N1 তম কক্ষে অবতীর্ণ হলো বা N2 তম কক্ষ থেকে N1 তম কক্ষে এলো। তাহলে শক্তির পার্থক্য কতখানি। N2 তম কক্ষতে তার শক্তি কত হবে, আমি E2 লিখছি, ইজিক্যাল টু E2 না লিখে আমি EN2 লিখি। EN2 ইজিক্যাল টু কত, -2 পাই স্কোয়ার m⁴ জেড স্কোয়ার। জেড স্কোয়ার আর এখানে দরকার নেই, যদি যেহেতু হাইড্রোজেন বলে দিচ্ছি আমি তাহলে জেড স্কোয়ারটা, জেডটা কেটে দিচ্ছি, বাই N2 স্কোয়ার H স্কোয়ার। আর EN1 ইজিক্যাল টু -2 পাই স্কোয়ার m⁴ বাই N1 স্কোয়ার H স্কোয়ার। তাহলে এদের মধ্যে শক্তির পার্থক্যটা কত, EN2 মাইনাস EN1, এটা ইজিক্যাল টু কত হবে, লিখতে পারি এখানে -2 পাই স্কোয়ার m⁴ বাই N2 স্কোয়ার H স্কোয়ার মাইনাস একটা -2 পাই স্কোয়ার m⁴ বাই N1 স্কোয়ার H স্কোয়ার। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসটা আমি আগে লিখি, 2 পাই স্কোয়ার m⁴ বাই N1 স্কোয়ার H স্কোয়ার মাইনাস 2 পাই স্কোয়ার m⁴ বাই N2 স্কোয়ার H স্কোয়ার। এই E2 মাইনাস E1 বা EN2 মাইনাস E1 ইজিক্যাল টু আমি ডেল্টা ই লিখতে পারি, অর্থাৎ শক্তির পার্থক্য। এখান থেকে দেখো
এই পুরো পোর্শনটা কমন চলে যাবে, তাহলে 2π² m⁴ কমন নিয়ে নিলাম, 1/n1² মাইনাস 1/n2²। আবার আমরা জানি যে E = h নিউ, প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে জেনেছি, তাহলে এখানে h নিউ বসাতে পারি। আবার নিউ এইচটাকে এখানে নিচে নিয়ে নিলাম, 2π² m⁴/h³ 1/n1² মাইনাস 1/n2²। আবার জানি নিউ c/λ, তাহলে c/λ = 2π² m⁴/h³ 1/n1² মাইনাস 1/n2²। আবার 1/λ মানে হচ্ছে 2π² m⁴, সিটাকে নিচে নিয়ে চলে এলাম, ch³ হয়ে গেল 1/n² মাইনাস 1/n2²। এই 1/λটা মানে হচ্ছে নিউ বার, তাহলে নিউ বার = 2π² m⁴/ch³ 1/n1² মাইনাস 1/n2²। এই যে আমি পেলাম 2π² m⁴/ch³, এটাকেই বলা হয় আর রিডবার্গ ধ্রুবক, যেটা তোমাদেরকে বর্ণালী যখন পড়িয়েছিলাম তখন এই সমীকরণটার কথা বা আটটার কথা বলেছিলাম। এই আটটাকেই বলা হয় রিডবার্গ ধ্রুবক। তাহলে আর এর মান কত না, আর এর মান হলো r = কি পাচ্ছি, 2π² m⁴/ch³, এটাই হচ্ছে আর। এখানে যদি আমি প্রত্যেকটা মান বসাই তাহলে দেখতে পাবে, প্রত্যেকটা মান যদি বসিয়ে দিই, ধরো 2 × 3.14² ইন্টু হচ্ছে 9.108 10⁻⁻28 গ্রাম ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10, এটা হচ্ছে এসইউ হোল 4 আছে, তাহলে এটা হচ্ছে 4 বাই সি মানে হচ্ছে আলোর গতিবেগ। আমরা 3 জানি, 3ও লিখতে পারি বা 2.9979 এটাও লিখতে পারি, ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু h 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড তার হোল কিউব। এই মানটা ক্যালকুলেশন যদি আমি করি তাহলে দেখতে পাবো, এটা পাবো 109,737 এত সেন্টিমিটার ইনভার্স। যদিও আমরা পরীক্ষালব্ধ মান কিন্তু এটা পাই না, এটা ক্যালকুলেশন করে পাই। পরীক্ষালব্ধ মান কিন্তু আমরা 109,677 সেন্টিমিটার ইনভার্সই পাই। সেই জন্য নিউমেরিক্যালস যখন আমরা করি তখন আর এর মান কিন্তু এই পরীক্ষালব্ধ মানটাই বসাই। এই হলো রিডবার্গ ধ্রুবকের কনসেপ্ট। ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ।